হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের এসিকিউর একটি সাজেশন দেখে নেব। সো এই সাজেশনটিতে যে কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে, প্রতিটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এই সাজেশনটা তোমরা যদি ভালোভাবে দেখে নাও তাহলে এখান থেকে 5 থেকে 6টি কোশ্চেন তোমরা কমন পেতে পারো। সো দেখে নাও এই সাজেশনের যে প্রথম কোশ্চেন রাখা হয়েছে সেটা দেখো। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? এখানে উত্তরটা তোমরা দেখে নাও। বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়। এর পরের কোশ্চেনটা দেখো, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা অ্যান্সারটা শুনে নাও। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মোহাম্মদ হাত্তা। এরপর 3 নম্বর যে কোশ্চেনটা রেখেছি সেটা দেখো, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? তোমরা উত্তরটা দেখো। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। এরপরে 4 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তার নেতৃত্বে কিউবায় এক নায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন সরকারের প্রতিষ্ঠা হয়। এরপরে 5 নম্বর যে কোশ্চেনটা রেখেছি সেটা দেখো, বার্লিন অবরোধ বলতে কি বোঝো? তোমরা অ্যান্সারটা একটু দেখে নাও। সোভিয়েত ইউনিয়ন কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে, সোভিয়েত ইউনিয়ন মানে তোমরা জানো রাশিয়া, কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে পশ্চিমী রাষ্ট্রজোটের পূর্ব ও পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ অবরোধ করে, যা বার্লিন অবরোধ নামে পরিচিত। সো তোমরা দেখো এই বার্লিন অবরোধ হয় 1948 সালে 24শে জুন। এখানে শর্ট কোশ্চেন আসতে পারে, তোমরা সালটা ভালোভাবে দেখে নিও। এর পরের কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনটা, বুলগানিন কে ছিলেন? বুলগানিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী। তাহলে বুলগানিন কে ছিলেন? তাহলে অ্যান্সার আমাদের দেখো, বুলগানিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেনটা দেখো, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? উত্তর দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি রানী ব্রিগেড গড়ে ওঠে। এই ব্রিগেডের নেতৃত্ব দেন কে? শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। ওকে। এরপরে 9 নম্বর কোশ্চেনটা দেখো, লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? অ্যান্সার দেখো, 1940 সালে 8ই আগস্ট প্রস্তাব ঘোষিত হয়। এরপরে 10 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও, ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? উত্তরটি দেখে নাও। গান্ধীজি ক্রিপস মিশনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেন যে এই প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের এক আগাম তারিখের চেক কাটার সামিল। সো এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে দেখে নিও। এরপর দেখো 11 নম্বর কোশ্চেনটা, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কখন ঘোষণা করেন? তোমরা অ্যান্সারটা দেখে নাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা ভালোভাবে দেখে যাবা। এরপরে 12 নম্বর কোশ্চেনটা দেখো, যে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী? তোমরা উত্তরটি দেখে নাও শর্টকাটেই। মুসলিম লীগের লাহোর অধিবেশনের পর থেকে কংগ্রেস মুসলিম লীগের ঐক্য বিনষ্ট হয়। মানে এই অধিবেশনটার পর কংগ্রেস আর মুসলিমদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। এরপর এই অধিবেশনের প্রথম পৃথক পাকিস্তানের দাবি ওঠে। তাহলে এই অধিবেশনে কি করা হলো? পাকিস্তান রাষ্ট্রের একটা দাবি উঠল এবং লীগ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের চেষ্টা করে। ওকে। এবার 13 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? তো তোমরা জানো এই মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন শ্রমিক অভিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, নব্যবঙ্গীয় কারা? তোমরা উত্তরটি একটু দেখে নাও। 19 শতকের ডিরোজিওর নেতৃত্বে একদল তরুণ
পুরনো যুক্তিবাদী ও প্রচলিত হিন্দু ধর্মের কুসংস্কার ও সামাজিক প্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আন্দোলন শুরু করেন। এই তরুণরা যে আন্দোলন করেছিল, হ্যাঁ, সেই তরুণরাই নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত। ওকে, এরপরে দেখো 15 নাম্বার কোশ্চেনটা, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? তাহলে অ্যান্সারটি দেখো, কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। 19 শতকে ভারত আর চীনে বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়। তোমরা এটা মনে রেখো, মানে মনে রেখে ভালোভাবে দেখে নাও বা শুনে নাও, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। 16 নাম্বার কোশ্চেনটা দেখো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়? মানে অ্যান্সার দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় লর্ড ডালহৌসি 1856 সালে 25শে জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন বা বিধবা বিবাহ আইন পাশ করেন। এরপরে 17 নাম্বার কোশ্চেনটা দেখো, চুইয়ে পড়া নীতি কি? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে বলেন যে ভারতে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটালে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতিই হচ্ছে চুইয়ে পড়া নীতি। এর পরের কোশ্চেন দেখো, 100 দিনের সংস্কার কি? তোমার অ্যান্সারটা দেখো, চীনের সম্রাট কোয়াংশু দেশের সংস্কারকদের দাবি মেনে 1898 সালে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কার্য 100 দিন ধরে চলে বলে তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে দেখো। এর পরের কোশ্চেনটা দেখো, 19 নাম্বার কোশ্চেন, কোন আইনের দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? অ্যান্সার দেখো, 1973 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। 20 নাম্বার কোশ্চেনে তোমরা দেখে নাও, টাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? অ্যান্সার দেখো, চীনে 1850 সালে মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে টাইপিং বিদ্রোহ হয়। এর পরের কোশ্চেনটা দেখো, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? অ্যান্সার দেখো, 1853 সালে, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 22 নাম্বার কোশ্চেনটা দেখো, পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো? পলাশী যুদ্ধের জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা থেকে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল, তাই তো? এদের মধ্যে সোনা রূপা নানা রকম সোনা রূপা নানা রকম দ্রব্য সামগ্রী ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে পলাশী লুণ্ঠন। এর পরের কোশ্চেন দেখো, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? মানে অ্যান্সার দেখো, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার। 24 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখো, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে এশিয়া ও আফ্রিকার মতো পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গ জাতিগুলির উন্নতির দায়িত্ব তাদের পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতা কবি রুট ইয়ার্ড ক্রিপলিং শ্বেতাঙ্গদের বোঝা বলে অভিহিত করেছেন। এরপরে তোমরা 25 নাম্বার কোশ্চেনটা দেখো, আমার সাজেশন লাস্ট কোশ্চেন, লগ্নি পুঁজি কাকে বলে? অ্যান্সারটি দেখে নাও, শিল্প ও বাণিজ্য থেকে অর্জিত মুনাফা তখন পুনরায় শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলে। সো ফ্রেন্ডস, এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।